নমস্কার। উত্তরের ভোট চর্চা, উত্তরবঙ্গের ভোটে কি হবে, কে জিতবে এবং বিশেষ করে যেহেতু প্রথম দফায় উত্তরবঙ্গেই ভোট, ফলত এই প্রথম দফার যে তিনটি কেন্দ্র রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিনটি কেন্দ্রে কি হতে চলেছে ভোট, সেই ভোটের বিশ্লেষণ নিয়েই আমার আজকের এই অনুষ্ঠান। কারণ এই তিনটি কেন্দ্রকে ধরেই মূলত আমি বিশ্লেষণ করব, ধাপে ধাপে এর পরবর্তীতে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জানেন যে আমি এই ভোটের নানান বিশ্লেষণ যেমন আমার দিচ্ছি, তেমন বিশিষ্ট ব্যক্তিরাও থাকছেন আমার সঙ্গে। তাদের মুখ থেকেও শোনার চেষ্টা করছি যে আখেরে উত্তরবঙ্গে ঠিক কি হতে চলেছে এবার। কারণ 2019 সালের যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে ব্যাপক সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার এবার সেখানে কি হতে চলেছে, এই কোচবিহার কিংবা জলপাইগুড়ি কিংবা আলিপুরদুয়ারে এই তিনটি কেন্দ্রে বিশেষ করে কি হতে চলেছে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। আজ আমার সঙ্গে থাকবেন, আহ আর আমার সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন দাকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাবো। সুমন দা, স্বাগত আপনাকে। অনেক ব্যস্ততার মাঝে আপনাকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যেমনটা বলছি, যেমনটা দর্শকদের আমি জানাচ্ছিলাম যে উত্তরের ভোট চর্চা, মূলত আমি এইটার নাম দেখেছি। এবং যেহেতু প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ, এবং আপনারা একেবারে সেখানকার হাল হাকিকত যাচাই করছেন, দেখছেন কার পাল্লা ভারী, কে এগিয়ে রয়েছে। একাধিক নির্বাচনের যে তথ্য, সে সমস্ত তথ্য আপনারা একেবারে মুখস্থ বলা যেতে পারে। তারপরও আপনারা মাটির গন্ধ নিচ্ছেন কার্যত সেখানে। তো প্রথম দফার যে তিনটি কেন্দ্রে ভোট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই তিনটি কেন্দ্রে আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচন করি, তাতে বিজেপি অ্যাডভান্টেজের জায়গাতে রয়েছে। আপনার কি হচ্ছে সুমন দা? আমি যদি এক এক করে যাই, কোচবিহার থেকে যদি শুরু করি। দেখুন, আমার নিজের ধারণায় 2024-এর নির্বাচনেও এই তিনটি কেন্দ্রেই বিজেপি কিছুটা এগিয়ে আছে। তার মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে বিশেষ করে ঝড়ের ঘটনার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং যেভাবে তিনি ঘাঁটি গেড়ে বসেছিলেন, ওদের জলপাইগুড়িতে হয়তো বিজেপির জন্য লড়াইটা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু আমার নিজের ধারণা এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। এখানে আমি একটা কথা বলতে চাইবো, দেখুন, আলিপুরদুয়ার, যদি কেউ আলিপুরদুয়ারকে একটু ভালো করে নিরীক্ষণ করে, তাহলে দেখা যাবে যে আলিপুরদুয়ার কিন্তু বহুদিন ধরেই বিজেপির বেশ ভালো প্রভাব রয়েছে। অর্থাৎ আমি নরেন্দ্র মোদীর সময়ের কথা বলছি না, গত শতকের 9-এর দশকেও আলিপুরদুয়ারে ধারাবাহিকভাবে বিজেপি 30% ভোট পাচ্ছিল। কিন্তু সেই সময় আলিপুরদুয়ার আসনটি আরএসপির দখলে ছিল এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল। কিন্তু 2014-র পরে যখন দেখা গেল যে আরএসপি গোটা রাজ্যে বামফ্রন্টের যখন সংকট হলো, তখন বামেদের যে ভোট সেটা পুরোপুরি রামে গিয়ে ঠেকলো। এবং সেই ঠেকার ফলে যেটা হলো, অর্থাৎ বিজেপির কাছে যে 30% ভোট ছিল, তার সঙ্গে আরএসপি বা বামেদের ভোটটা যোগ হয়ে যাওয়াতে বিজেপি একটা বিশাল লিডে পৌঁছে গেল। আমি আপনাকে মনে করাবো যে 2019-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে জন বার্লা প্রায় 2,55,000 ভোটে জেতেন। বিধানসভা নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করে, কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি আসনেই কিন্তু বিজেপি জিতেছিল। ফলে আলিপুরদুয়ার নিয়ে আমার মনে হয়, যদিও আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী বদল করেছে, জন বার্লার জায়গায় মনোজ টিগ্গাকে নিয়ে এসছে, কিন্তু আমার মনে হয় যে আলিপুরদুয়ারে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোটা তৃণমূলের একটু মুশকিল। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যদি আপনি আমাকে কারণ জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ওই যে গত শতকের 9-এর দশক থেকে কিন্তু আরএসএস, যেটা বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন, তাদের আবার বিভিন্ন শাখা সংগঠন, বনবাসী কল্যাণ পরিষদ, বা ধরুন বনবাসী কল্যাণ পরিষদ, যেটা আমরা এফটিএস, ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি বলে জানি, তারা খুব ভালো কাজ করেছে।
এবং দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলেরও একটা প্রভাব রয়েছে। আমি বিভিন্ন বিভিন্ন সূত্রে গত 3 মাসে বোধহয় বার তিনেক আলিপুরদুয়ার এবং কোচবিহার এলাম। তা আমার যেটা উপলব্ধি যে আলিপুরদুয়ারে কিন্তু বিজেপি সাকসেসফুলি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পেরেছে। অর্থাৎ আগে যেটা বামেদের সময় আমরা বলতাম শ্রেণী সংগ্রামের তত্ত্ব, সেই শ্রেণী সংগ্রামের তত্ত্বকে উপেক্ষা করে আজকে কিন্তু আলিপুরদুয়ারে চা শ্রমিকরা বলুন বা যারা আদিবাসী বলুন, তারা কিন্তু এই জয় শ্রীরাম ধ্বনিতে অভ্যস্ত হয়ে উঠেছে। এইটা কিন্তু নতুন ফেনোমেনন, এবং এই ফেনোমেননটার জন্য আমার ধারণা আলিপুরদুয়ারে বিজেপি অনেক এগিয়ে। আর এরপরে যদি আপনি কোচবিহার কেন্দ্রটায় আসেন, সরি আপনি কিছু বলছেন? একটু ইন্টারাপ্ট করছি। আলিপুরদুয়ারের যদি পঞ্চায়েত ভোটের ফলাফল দেখি বা সেখানকার যে এই আদিবাসীদেরও একটা ক্ষোভ ছিল জন বার্লার বিরুদ্ধে, মূলত সে কারণেই বোধহয় প্রার্থী বদল হয়েছে, এক্ষেত্রে মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে। এটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপির একটা মাস্টার স্ট্রোক এই প্রার্থী বদল করে দেওয়া? যদিও জন বার্লাকে বদলে মনোজ টিগ্গাকে আনা অবশ্যই বিজেপির জন্য একটা ভালো কৌশল, আপনি যেটাকে মাস্টার স্ট্রোক বলছেন। কারণ মনোজ টিগ্গা এই এলাকার পুরনো নেতা এবং তার একটা জনপ্রিয়তা রয়েছে। 2004 এবং 2009 সাল দুবার মনোজ টিগ্গা এখানে লোকসভার প্রার্থী হয়েছিলেন, জিততে পারেননি। 2016 সাল থেকে টানা বিধায়ক, এবং এবার তো তিনি বিধানসভায় বিজেপি দলের মুখ্য সচেতক ছিলেন। ফলে মনোজ টিগ্গার একটা ভাবমূর্তি রয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আবার যেটা বলছি যে আপনার আলিপুরদুয়ারে সবসময় যে বিজেপির মার্জিনটা বেশি থাকছে, তার কারণ বিজেপির কাছে এখানে একটা পুরনো 30% ভোট ছিল। সেই 30%-এর সঙ্গে বামেদের ভোট রামে যাওয়াতে সেটা যুক্ত হয়েছে। খুব যেটা দুঃখের ঘটনা যে 2019-এ যিনি বামেদের প্রার্থী ছিলেন, অর্থাৎ আরএসপির প্রার্থী মিলি ওরাঁও, তিনি গত 5 বছর আলিপুরদুয়ারে পুরোপুরি অনুপস্থিত ছিলেন। ফলে তিনি এবার আবার প্রার্থী হয়েছেন, কিন্তু বামেরা গতবার পেয়েছিল 48,000 ভোট। আমার গভীর সংশয় আছে যে বামেরা সেটাকে পেরিয়ে 50,000-এ পৌঁছতে পারবে। মিলি ওরাওয়ের এইখানকার লোকেদের সাথে কোনো কানেক্ট নেই, যদিও তার বাবা বামেদের প্রাক্তন মন্ত্রী, বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং সাংসদ ছিল। কিন্তু আরএসপির যে ভোট ব্যাংক সেটা পুরোটা লার্জলি ধরুন প্রায় পুরোটাই শিফট করে গেছে বিজেপির। কোচবিহারে সমস্যাটা অন্য। আমার যেটা ধারণা, কোচবিহারে বিজেপির অ্যাডভান্টেজের কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোচবিহারে তৃণমূলের অনেকগুলি গোষ্ঠী। কোচবিহারের এক সময়কার সবচেয়ে দাপুটে নেতা তৃণমূলের রবি ঘোষের একটা গোষ্ঠী, দিনাটায় উদয়ন গুহর একটা গোষ্ঠী, মাঝে যিনি কোচবিহারের সাংসদ হয়েছিলেন তরুণ নেতা পার্থপ্রতিম রায়, তার একটা গোষ্ঠী। এই সমস্ত গোষ্ঠীর ডামাডোল, বিশেষ করে রবি ঘোষের বিরুদ্ধে যে পরিমাণ লোকের ক্ষোভ আছে, সেটা একটা বিজেপির জন্য তুরুপের তাস হয়ে গেছে। অন্যদিকে যদি আপনি দেখেন নিশীথ প্রামাণিক, যিনি বেসিক্যালি একসময় তৃণমূল যুবনী নেতা ছিলেন, সেখান থেকে তিনি কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যান। তিনি যেহেতু তৃণমূলের ঘাত খোদ সব জানতেন, তিনি বিজেপির সংগঠনটাকে একেবারে ঢেলে সাজাতে পেরেছেন, এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াইটা করার দরকার, সেই লড়াইটা করার জন্য তৃণমূলের যারা প্রবীণ নেতা, অর্থাৎ এই রবি ঘোষ বা উদয়ন গুহরা একেবারেই তৈরি নয়। তৃণমূল ওখানে একজন তরুণ নেতা, যাকে আমরা হিপি বলে জানি, অভিষেক দেবভৌমিক, তাকে জেলা সভাপতি করেছে। কিন্তু আমার মনে হয় ইট ইজ টু লেট। অলরেডি নিশীথ প্রামাণিক হ্যাড সেট আপ দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য অর্গানাইজেশন, এবং তার সাথে নিশীথের যে ক্যারিশমা, অর্থাৎ MOS হোম হিসেবে তিনি যে গুরুত্ব পেয়েছেন কেন্দ্রীয় বিজেপি সরকারের কাছে, সেটা ফ্যাক্টর করছে। তুলনায় আমার ধারণা, আমি জলপাইগুড়িও দুবার এলাম, জলপাইগুড়ি সম্পর্কে আমার ধারণা যে জলপাইগুড়িতে বিজেপি অতটা স্ট্রং জায়গায় নেই, কারণ তাদের প্রার্থী জয়ন্ত রায়ও প্রায় অ্যাবসেন্ট ছিল। তিনি জিতেছিলেন, কিন্তু তিনি প্রায় অ্যাবসেন্ট ছিলেন। আর জলপাইগুড়িতে তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সময় দিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সেখানে ধূপগুড়িকে একটা আলাদা মহকুমা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাও প্রতিশ্রুতিটা পূর্ণ হয়েছে। ফলে আমার নিজের ধারণা যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে অ্যাডভান্টেজ বিজেপি, কিন্তু জলপাইগুড়িতে তৃণমূল চ্যালেঞ্জ জানানোর মতো জায়গা রয়েছে।
সুমনদা, এই যে চা বলায় বিশেষ করে জলপাইগুড়ি বা এই যদি কোচবিহার আলিপুরদুয়ার দেখা যায়, সেখানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে মজুরি নিয়ে। একাধিক চা বাগান বন্ধ ছিল, আমরা দেখলাম পুজোর আগে আগে বোনাস নিয়েও একটা সমস্যা ছিল। চা বাগান অধিগ্রহণ করবেন বলেছিলেন নির্মলা সীতারামন, কেন্দ্র একটিও চা বাগান অধিগ্রহণ করেনি। এইগুলো কি কোনো ফ্যাক্টর হবে না বলছেন, বিজেপির বিরুদ্ধে যাবে না? দেখুন, মানে চা বাগানের ক্ষেত্রে যে তৃণমূল সরকার কিছু কাজ করেছে বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু যেটা লার্জলি ডিফারেন্স গড়ে দিচ্ছে, মানে আমার উত্তরবঙ্গ ঘোরার অভিজ্ঞতা, যে সেটা হচ্ছে যে লার্জলি যেটা ডিফারেন্স গড়ে দিচ্ছে সাকসেসফুলি বিজেপি ইলেকশনটাকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে অন্তত, দক্ষিণবঙ্গে আমি সেটা কোথাও দেখিনি, উত্তরবঙ্গে অন্তত এটাকে একটা হিন্দু পুনরুত্থান বা হিন্দু নবজাগরণের ভোট হিসেবে দেখাচ্ছে। আমি মানে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় যেভাবে বাড়িতে বাড়িতে মানে রাম মন্দির প্রতিষ্ঠা সূচক যে মানে পতাকা সেটা উঠতে দেখেছি, এবং লোককে যেভাবে গর্বিত ভাবে জয় শ্রীরাম বলতে দেখেছি, সেটা কিন্তু বিস্ময়কর। আমার মনে হয় যে এই যে হিন্দু আইডেন্টিটি দিয়ে আলিপুরদুয়ার কোচবিহারে বিজেপি অনেকটাই নিজেদেরকে নিজেদের ভোট ব্যাংকে সংহত করতে পেরেছে। তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন, মানে যে কথাগুলো আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করাই উচিত, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বিজেপির বিপুল ব্যর্থতা, যা যা প্রতিশ্রুতি দিয়েছে কোনোটাই পূর্ণ হয়নি। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সবের দামই বেড়েছে, কিন্তু বিজেপি সবকটাকে ঢাকা দিতে পারছে অন্তত সোফার তার হিন্দুত্বের এজেন্ডা দিয়ে, এবং আদিবাসীদের মধ্যে হিন্দুত্বের গভীর প্রভাব পড়েছে। সুমন্ত, আরেকটা বিষয়, এই যে রাজবংশী ভোট কোচবিহারে তো বড় ফ্যাক্টর, এই রাজবংশী ভোট এবার তিন ভাগ হয়ে গিয়েছে কার্যত। অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে, এদিকে তৃণমূলের একটা অংশ রয়েছে, আবার রাজবংশীরা তারা গ্রেটার কোচবিহারের দাবিতে তারা নিজেদেরই একজন প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন। ফলত এটা কোথাও গিয়ে কি বিজেপির, আপনি বলছেন কোচবিহার নিয়ে বিজেপির খুব একটা চিন্তা করার জায়গা নেই, কিন্তু কোথাও গিয়ে আমরা কিছুদিন আগেও অনন্ত মহারাজের একটা বক্তব্য শুনছিলাম, তিনি কিছুটা ক্ষুব্ধ অমিত শাহের বক্তব্য নিয়ে। এগুলো কোথাও গিয়ে বিজেপির ভোট শেয়ার কিছুটা কমাতে পারে বা আত্মঘাতী হতে পারে বিজেপির। দেখুন, রাজবংশীদের ভোট 2019-এর লোকসভা নির্বাচনে বা 2021-এর নির্বাচনে বিজেপি যতটা এককাট্টা করতে পেরেছিল ততটা হয়তো হবে না, কিন্তু অনন্ত মহারাজ তার যাবতীয় ক্ষোভ বিক্ষোভের পরেও আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অনন্ত মহারাজ পৌঁছে গেলেন। আমার নিজের ধারণা, মানে এখন অব্দি আমার ধারণা, রাজবংশী ভোট কোনো স্ট্যাটিক বিষয় না, মানে এটা বিজেপির ফিক্সড ডিপোজিট ধরে নেওয়া উচিত হবে না। কোচবিহারে হয়তো রাজবংশী ভোট বিজেপির সপক্ষে যাবে, কিন্তু বালুরঘাট, মানে বালুরঘাট কেন্দ্র একটা রাজবংশী ভোট আছে, বালুরঘাটে কিন্তু রাজবংশী ভোট বিজেপির সপক্ষে নাও যেতে পারে। আবার রায়গঞ্জে যেটুকু রাজবংশী ভোট আছে সেখানে কিন্তু সেটুকু ভোট রায়গঞ্জে রাজবংশী ভোট হয়তো বিজেপির সপক্ষেই থাকে। মানে এটা কেস টু কেস, মানে আমি বলবো যে মানে সিট টু সিট, মানে লোকসভা কেন্দ্র অনুযায়ী আলাদা করে নির্ধারিত হচ্ছে। আগের দুটো লোকসভা এবং বিধানসভায় যা আমরা দেখতে পেরেছিলাম যে রাজবংশী ভোট মানেই সেটা বিজেপির পকেটে ঢুকছে, সেটা এবারে হয়তো স্ট্যাটিক নয়, মানে সেটা কোনো ধ্রুব সত্য বলে ধরে নেওয়া ঠিক নয়, সেটা বিভিন্ন সিটে বিভিন্ন হচ্ছে। সুমন্ত, আরেকটা বিষয়, একেবারে যাদেরকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছেও না এই মুহূর্তে দাঁড়িয়ে, বাম কংগ্রেস, তাদের কি অবস্থা বুঝতে পারছেন? আমরা কোচবিহারে দেখলাম তো জোট হলোই না, ফরওয়ার্ড ব্লক কংগ্রেস দুজনেই প্রার্থী দিয়ে দিল। দেখুন, আপনি জোট জোট না হওয়াটা শুধু দুর্ভাগ্যজনক না। আমি আপনাকে কোচবিহার একটা পরিসংখ্যান দিই। কোচবিহারে আমি আপনাকে বললাম যে গতবার যে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তিনি ওই রাফলি 48,000 ভোট পেয়েছিলেন। এবার সেখানে কংগ্রেসের গতবার আলাদা প্রার্থী ছিল এবং গতবার লেফট কংগ্রেসের কোনো জোট হয়নি, কংগ্রেসের প্রার্থী 19,000 ভোট পেয়েছিলেন। তাহলে আপনি ধরে নিন একটা, যেখানে বাকি দলের প্রার্থীরা মোটামুটি 3 বা 3.5 লাখ ভোট পাচ্ছে, সেখানে 19,000 ভোট পাওয়াটা কোনো বিষয় নয়। কিন্তু কংগ্রেস মানে নিজেদের জোটকে উপেক্ষা করে আবার সেই ভদ্রমহিলাকেই কোচবিহারে প্রার্থী করেছে, যিনি গতবার 19,000 ভোট পেয়েছিলেন। তো আমার 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 গভীরতর সন্দেহ আছে যে রাজ্য কংগ্রেস নেতৃত্ব বোঝে কিনা যে এতে মানে আদতে তাদের জোটেরই ক্ষতি হচ্ছে। কারণ কোচবিহারে ফরওয়ার্ড ব্লক ভার্সেস কংগ্রেসের যে লড়াইটা, সেই লড়াইয়ের এফেক্ট গিয়ে পড়ছে মানে পুরুলিয়ায় নেপাল মাহাতোর উপরে, যেখানে মানে কংগ্রেস এবং লেফট একসঙ্গে লড়লে হয়তো ভালো ফল করতে পারে।
কিন্তু কেন কোচবিহারে এই ভদ্রমহিলাকে সাম রায়চৌধুরী, বোধহয় পূজা রায়চৌধুরী, তিনি গতবারও 19,000 ভোট পেয়েছিলেন। তিনি একটা লোকসভা নির্বাচনে 19,000 ভোট পান, তাকে যে যার যে দ্বিতীয়বার দাঁড়ানো কি করে সাহস হয়, বা এবং তাকে তাকে দাঁড় করানোর জন্য রাজ্য কংগ্রেস নেতৃত্ব যেরকম একবজ্ঞ মনোভাব নিতে পারে, এটা সত্যি বিস্ময়। যদি এমন হতো আমি বুঝতে পারতাম যে তারা দুজনে কংগ্রেস ওখানে তৃতীয় শক্তি হওয়ার দৌড়ে আছে। কংগ্রেস তৃতীয় তো নয়, দূরতম চতুর্থ, এবং যে চতুর্থের জামানত বাজেয়াপ্ত হবেই তাকে দাঁড় করানোর জন্য। হ্যাঁ, সরি, নোটারও পরে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নোটার চাইতেও বেশি ভোট, নোটাও কংগ্রেসের চাইতে বেশি ভোট পাবে। তো তাকে দাঁড় করানোর জন্য বামেদের সঙ্গে বিবাদ করাটার কি অর্থ আছে আমি জানি না। আমার নিজের এখন অব্দি যা মনে হয়েছে, আমার উপর অব্দি, একান্তভাবে আমার উপর অব্দি, সেটা হচ্ছে কংগ্রেস বোধহয় ঠিক জানে না যে তার কতটা শক্তি এবং কোথায় লড়া উচিত। কংগ্রেস একটা দুর্বল থেকে দুর্বলতর শক্তিতে পশ্চিমবঙ্গে পর্যবসিত হচ্ছে। এমনকি তারা যে এমন একটা জোট করে যে চ্যালেঞ্জ জানাবে, সেই জায়গাটাতেও নেই। একদমই সুমনদা, আজকে আর আপনাকে বিব্রত করবো না, অনেকটা সময় নিয়েছি। আপনার সাথে যা কথা হচ্ছে, আপনি নানান ঘুরছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডিস্টার্ব করলাম কিছুটা, আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো। আবার কথা হবে ঋষিকেশ, নিশ্চয়ই। দ্বিতীয় দফার আগে আবারও একবার বসার চেষ্টা করবো সুমনদা, আপনার বিশ্লেষণ শোনানোর দর্শকদের চেষ্টা করবো। অনেক ধন্যবাদ সুমনদা। নিশ্চয়ই, নিশ্চয়ই।